সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে। আজ আমাদের স্টুডিওতে এসেছেন সিনিয়র সাংবাদিক এবং রূপসী বাংলা টেলিভিশনের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, ডিপ্লোম্যাটিক এডিটর জনাব খন্দকার আব্দুল খালেক। আপনাকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে। আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। শুরুতেই আপনাকে মহান মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই দিনের ইতিহাস খুব মর্মান্তিক এবং এটা একটি যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সহ সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে। আপনি যদি ইতিহাস এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যদি একটু জি 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 ধন্যবাদ। আপনি সুন্দর একটা প্রস্তাবনা উপস্থাপন করেছেন। আসলে মে দিবস আজকে বিশ্ব শ্রমিক দিবস। তো আমরা অনেকেই হয়তো জানি না মে দিবসের ইতিহাস। মে দিবসের ইতিহাস আমরা অনেকেই জানি না। তবে 1884 সালে আমেরিকার শিকাগো শহরে একজন শ্রমিক তিনি প্রতিবাদ করেছিলেন যে শ্রমিকদের কাজের একটা সীমা থাকা দরকার। দৈনিক তারা 8 ঘন্টা কাজ করবে সর্বোচ্চ এবং তাদের ন্যায্য মজুরি দিতে হবে। 1884 সালের ওই শ্রমিকের ওই তথ্য অনুযায়ী, ধারণা অনুযায়ী 1886 সালে আমেরিকার শিকাগো শহরে হে নামক বাজারের কাছে শ্রমিকেরা সেখানে সমাবেশ করে এবং শ্রমিকদের ঘিরে সেখানকার পুলিশ তারা পাহারায় ছিলেন। এমত অবস্থায় হঠাৎ করে একটি বোমা বা একটি ককটেল পুলিশদের উদ্দেশ্যে ছোড়া হয়, কে বা কাহারা ছোড়ে, এবং তাতে একজন পুলিশ সদস্য মারা যান। সেই জন্য ওই পুলিশ ওখানে ওই শ্রমিকদের সমাবেশের উপরে গুলিবর্ষণ করে এবং 11 জন শ্রমিক সেখানে শহীদ হন বা মারা যান। এই ঘটনার পরে তখন ওই দেশের সরকার শ্রমিকদের বিরুদ্ধে মামলা করে এবং কিছু শ্রমিককে তারা বন্দী করে কারাগারে। এখানে একজন শ্রমিক সে জেলের মধ্যে আত্মহত্যা করে এবং বাকি 6 জনকে ফাঁসিতে হত্যা করা হয়। তো আপনি জানেন যে যে কোনো সত্য কারণে, সার্বজনীন কারণে যদি কোনো সংগ্রাম হয়, এর ফল বৃথা যায় না। তো তাদের এই বিষয়টা দেখা গেল যে আন্তর্জাতিক স্বীকৃতি পেল, শ্রমিকদের আত্মহতি, তাদের রক্ত বৃথা গেল না, স্বীকৃতি পেল এবং এই সরকার, তাদের দেশের সরকার বিশ্ব চাপে এই শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হলো। এখন এই শ্রমিকেরা আন্তর্জাতিক আইনে 8 ঘন্টার বেশি কেউ কাজ করবে না। যদি 8 ঘন্টার উপরে কাজ করে তাহলে তাদেরকে ওভার টাইম হিসেবে মজুরি দিতে হবে এবং তাদের স্বেচ্ছার বিরুদ্ধে করানো যাবে না। এই বিষয়টাই হলো মে দিবস বা আন্তর্জাতিক লেবার ডে হিসেবে পালিত হচ্ছে। তবে জানা মতে, যতক্ষণ জানি, আমেরিকা এবং কানাডা এই দিবসটা উদযাপন করে না, কিন্তু আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশ এটাকে উদযাপন করে এবং এটাকে সরকারি ছুটি হিসাবে পালন করা হয় বাংলাদেশে। তাই শ্রমিকদের এই দাবিকে কেন্দ্র করে এবং শ্রমিক দিবস যেভাবে পালিত হয়, এটাকে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত বাংলাদেশ এবং সারা বিশ্বে যারাই এই শ্রমিকদেরকে মর্যাদাপূর্ণ আসনে বসানোর চেষ্টা করেছে এবং পালন করছে, সেটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি যদি একটু বাংলাদেশের প্রেক্ষাপটে আসি, যে সরকারের পক্ষ থেকে জাতীয়ভাবে এই মে দিবস পালিত হচ্ছে, কিন্তু আমি একটু ভিন্ন দৃষ্টিতে যদি দেখি যে আজকে রাজনৈতিক দলগুলো মে দিবসের র্যালি করছে, কিন্তু এটার উদ্দেশ্য ভিন্ন কিনা, যে তারা আসলে শোডাউনের দিকে গেছে কিনা, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। দেখুন, এখন বাংলাদেশে একটি ক্রুশাল মোমেন্ট পার হচ্ছে। এখন কার ভিতরে কি আছে, ফ্যাসিস্টদের যে তারা তো মুক্ত অবস্থায় আছে, ফ্যাসিস্টরা কোথায় কিভাবে ঢুকে পড়ছে এটা এখন বোঝা কঠিন, কিন্তু ধরা পড়ে। তো এখন আপনি ঠিকই বলেছেন, আজকে আমরা দেখেছি যে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো বিশাল শোডাউন করেছে মে দিবস উপলক্ষে। এখন এটা আমার ধারণা যে সামনে তো নির্বাচন আছে, তারা এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের সক্ষমতা এবং তারা যে দলে যে কত লোক আছে বা তারা যে নিশ্চুপ না, নিষ্ক্রিয় নয়, এইটা প্রমাণের জন্য তারা এগুলো করছে, যে এরকম শোডাউন করছে বলে আমার ধারণা হচ্ছে। আচ্ছা, বাংলাদেশের আরেকটু প্রেক্ষাপটে যাই। ডেইলি স্টার একটি সংবাদ প্রচার করেছে যে
কৃষি শ্রমিকরা অর্থাৎ বিশেষ করে সারা বিশ্ব জুড়ে যদি এই আলাপ হয় তাহলে অর্ধেক নর অর্ধেক নারী। জি। এখানে প্রশ্নটা আসে নারী শ্রমিকদের গল্প। যদি এটা আসে যে এখনো ন্যায্য মজুরি পান না নারী কৃষি শ্রমিকরা, এটা কেন? যে এই কথাটা ছিল, এই কথাটা আমাদের কয়েক বছর আগে এটা কথাটা সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু দেখুন, আমি আজ আসার পথে রাস্তায় এরকম আমি ওই রাস্তা নির্মাণকারী কতগুলো শ্রমিকের সঙ্গে কথা বলে আসলাম। আচ্ছা, আমি একটা ছবিও তাদের সঙ্গে ছবিও নিয়েছি। তা আমি সেখানে নরনারী উভয় ছিল। আচ্ছা, তা আমি ওই নারীদের জিজ্ঞাসা করলাম যে আপনাদের কত, আপনাদের মজুরি কত, প্রতিদিন মজুরি কত। তো একটা সংখ্যা বললো, তো পুরুষও যা পাচ্ছে নারীও সেটাই পাচ্ছে। আমরা বললাম, আপনাদের মধ্যে পুরুষ নারীর কোনো বৈষম্য ছিল না। তাতে আমার মনে হয় এই বিষয়টা বোধহয় যে অনেকটা এগিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলে সারা দেশ জুড়ে তো একরকম হবে না। জি। এটা কিছু কিছু প্রেক্ষাপট, সময়, জি, জি। স্থান, তারপর সচেতনতা অঞ্চল, বেড়ে গেছে মানুষের মধ্যে। সচেতনতা, জি। এই বিষয়গুলোর উপর নির্ভর করে। কিন্তু এখানে বলা হচ্ছে যে বাংলাদেশেও বলা হচ্ছে যে আপনার মানসম্মত প্রোডাকশন অর্থাৎ ফল পেতে হলে শ্রমিকদের ন্যায্য পাওনাটা দেওয়া উচিত। আসলে কি দেওয়া হচ্ছে সব জায়গায়? না, সব জায়গায় দেওয়া হচ্ছে না। বিশেষ করে আমরা তো জানতেই পারি যে আমাদের দেশে যে আপনার পোশাক শিল্পের শ্রমিকেরা, এখানে তো নিত্যনৈমিত্তিক তাদের প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে এবং এখানে কথাবার্তা হচ্ছে। তারা বলছে যে এমনকি আমাদের যে শ্রম উপদেষ্টা আজকে উনি, ওনার নাম ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, উনি কয়েকদিন আগে তো বললেন যে আপনারা বাড়ি চালাবেন, বিদেশে যাবেন, শ্রমিকদের ঠিক মতো বেতন দিবেন না, তা তো হয় না। উনি নিজেই বললেন এই টেলিভিশনে। আজকে উনি এই ব্যাপারে কিছু বলেছেন। তো এখন এদিক দিয়ে বৈষম্য রয়েছে। তো বিশেষ করে যারা এই পোশাক শিল্পের শ্রমিকেরা, তারা অনেক হাড় ভাঙা পরিশ্রম করেন এবং যারা মালিক, সবাই না, কিছু কিছু মালিক আছে যে সমস্ত শ্রমিকের শ্রমের বিনিময়ে তারা অট্টালিকা গড়ছে, তারা বিদেশে টাকার পাহাড় করছে, অথচ তাদের ঠিক মতো মূল্যায়ন করছে না। তবে আসার বিষয় এই যে আপনাদের মতো বা আমাদের মতো সাংবাদিকরা, আমরা যে এই যে এখন কথাবার্তা বলছি এবং সরকারও এ ব্যাপারে যথেষ্ট সজাগ এবং দেশের প্রশাসনও যথেষ্ট সজাগ হচ্ছে। এই জন্য আমার মনে হয় সমস্যাটা ধীরে ধীরে স্থিমিত হয়ে আসছে। এই সমস্যাটা দূর হয়ে এখানে যাচ্ছে। যদি এক যুগ আগের গল্প এবং বর্তমান সময়ের গল্প যদি একটু পার্থক্য করা হয় তাহলে দেখা যাবে যে শ্রমিকদের জীবন মানে অনেক উন্নয়ন হয়েছে এবং তাদের স্যালারি স্ট্রাকচারও মনে হয় অনেকটা সব দিক দিয়ে কিন্তু আসলে সেই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানে যেতে পেরেছি কিনা সেই প্রশ্ন থেকেই যা। এরপরেও আমরা দেখছি যে একটু ভিন্ন দৃষ্টিতে যদি দেখি, যেখানে শ্রমিক আনরেস্ট হচ্ছে, যে শ্রমিক অস্থিরতা যেখানে হচ্ছে, সেখানে বাইরের কিছু ইন্ধনের কথা বলা হচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? জি, বাইরের ইন্ধন, যে আমাদের যে পোশাক শিল্প বাংলাদেশে যে বা অন্যান্য শিল্প শ্রমিকেরা, আমাদের যে শ্রম বাজার যেভাবে বিশ্বে দৃষ্টি আকর্ষণ করেছে, তো এখানে আমরা শুনতে পাই যে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে দাবিয়ে রাখার জন্য, আমাদেরকে কিছুটা দাবিয়ে অবমূল্যায়ন করার জন্য তারা এই শ্রমিক যে কথা আমরা বললেন কিছু ইন্ধন যোগাচ্ছে, যাতে করে নিজেরা নিজেদের মধ্যে গোলমাল করে ক্ষতিগ্রস্ত হয় এবং এই আমাদের শিল্প প্রতিষ্ঠান যেন সুনাম নষ্ট করে এবং বিদেশের চাহিদা কমে যায়। আর যারা করছে সাবোটাজ, আত্মঘাতী, তাদের থেকে ফিরে আসা উচিত। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে যাবো। আজকে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। জি, আসলে উনি কি বলতে চেয়েছেন? জি, উনি বলতেছেন, উনি তো ভিশনারি লোক, উনি তো হিজ ভিশনারি পার্সন, ইন্টারন্যাশনাল লিডার এবং অত্যন্ত স্যাগাশাস মাইন্ডেড পার্সোনালিটি, অত্যন্ত মেধাবী ব্যক্তি। উনি যে কথা বলেছেন যে এটা উনি ইঙ্গিত প্রদান করেছেন সম্ভবত যে ফ্যাসিস্ট সময়ে এমন কোন সেক্টর ছিল না যেটা কলুষিত হয় নাই। তো এখন দেখুন, আমরা এই শ্রমিক ওই ফ্যাসিস্ট সময় উনি ইঙ্গিত করেছেন, হয়তো ফ্যাসিস্ট সময়ে শ্রমিকদের মধ্যেও বৈষম্য ছিল, শ্রমিকদের মধ্যে দলাদলি এবং সেখানে রাজনীতি দেখে রাজনৈতিক পরিচয়ে কিছু কিছু শ্রমিকদেরকে সেখানে বঞ্চিত করা হয়েছে
এবং তারা কি করেছে, এই শ্রমিকদের মধ্যেও সিন্ডিকেটের মাধ্যমে তারা দেখা যায় যে অনেক শত কোটি টাকা জমিয়েছে। তো ওই জন্য উনি পাচার করেছে। পাচার করেছে। ওই জন্য বোধহয় উনি বলেছেন যে ওই মনোমানসিকতা যে শ্রমিকদের যদি যদি এখনো থাকে তাহলে দেশের তারা কল্যাণ করতে পারবে না, উনি সতর্ক করেছেন। এটা সতর্ক জানাই। শ্রম উপদেষ্টা বলেছেন যে মালিক শ্রমিক এক হলে সমাজ চিত্র বদলে যাবে। হ্যাঁ জি, ঠিকই বলেছেন যে মালিক আর শ্রমিক এটা একটা হারমোনিয়াস কোএক্সিস্টেন্স না থাকলে তো সুষম উন্নয়ন হবে না। কারণ শুধু শ্রমিকের স্বার্থ দেখলেও চলবে না, আবার মালিকের স্বার্থ দেখলেও চলবে না, কারণ মালিক বাঁচলে তো শ্রমিক থাকবে। তো সুতরাং শ্রমিকদেরও দেখতে হবে যে তারা সঠিকভাবে হালাল ভাবে তারা উপার্জন করছে এবং তারা মালিকের সঙ্গে কোনো প্রতারণা করছে না। আর মালিকও দেখতে হবে যে তার শিল্প কারখানাকে বাঁচিয়ে রাখতে গেলে সে তো আর কাজ করবে না, তাকে শ্রমিক দিয়েই করাতে হবে। সুতরাং ইনসাফ ভিত্তিক যদি তারা করে তাহলে এই প্রতিষ্ঠানটা ঠিক থাকবে। ইনসাফের কথা বলা হচ্ছে এবং সবকিছু মিলিয়ে আসলে উই ওয়ান্ট জাস্টিসের দিকে যদি যায়, যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানকে সামনে রেখে আসলে সেই ন্যায্যতা আমরা কতটুকু পাচ্ছি, শ্রমিকরা কতটুকু পাচ্ছে বাংলাদেশ? এটা এখন যদি যে আমাদের নতুন বাংলাদেশ, আর নতুন বাংলাদেশে আমাদের এখন সংস্কারটা না হওয়া পর্যন্ত এর প্রভাব, এর ফল আমাদের পাওয়া সম্ভব হবে না। তো সংস্কার হলে এবং স্থিতিশীলতা আসলে আশা করা যায় এর ফিডব্যাক আমরা পাবো। আমরা দেখেছি শ্রম সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে এবং এখানে বেশ কিছু করেছে, আপনার হলো সুপারিশ করেছে। এই সুপারিশগুলো কি যদি আপনি পড়ে থাকেন অথবা এটা যদি বাস্তবায়ন করা হয় বাংলাদেশে কি আসলে ন্যায্যতা ফিরে আসবে কিনা সেটা বাস্তবায়ন হলে যত কিছুটা অনেকাংশে ন্যায্যতা ফিরে আসবে এবং আমাদের শ্রমিকেরা তো লাভবান হবে। আর শ্রমিক যদি খুশি হয় তাহলে আমি মনে করি উৎপাদনও বৃদ্ধি পাবে। যারা উৎপাদন করবে তারা তো শ্রমিক, তারা যদি খুশি হয় তাহলে সেই শিল্প প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের উন্নয়ন হবে এবং উৎপাদন বেড়ে যাবে দেশের, এবং উৎপাদন বেড়ে গেলে পক্ষান্তরে দেশের মানুষের কল্যাণ হবে। একটু অন্য প্রসঙ্গের দিকে যাই, সেটা হলো যে ঢাকার বায়ু দূষণ দীর্ঘদিন ধরে বছরের পর বছর চলছে, বলা যায় যুগ চলছে, ঢাকার মানুষ নির্মল বাতাস পাচ্ছে না এবং এই দূষিত বাতাস গ্রহণ করে মানুষ মরণ ব্যাধি রোগে আক্রান্ত হচ্ছে। এই নির্মল বাতাস কোন দিন হবে ঢাকার মানুষ, কি মনে হয়? আমার মনে হয় যে এর সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ নির্মল বাতাস পেতে গেলে যে শর্তগুলো থাকা দরকার সেগুলো আমাদের ঢাকাতে কোনো সম্ভাবনা দেখছি না, বরঞ্চ নির্মল বাতাস না থাকার যে উপকরণগুলো বা যে কারণগুলো সেগুলো বৃদ্ধি পাচ্ছে। আপনি দেখুন, আপনি বোধহয় যে যেখান থেকে এসেছেন বা আমি যেখান থেকে এসেছি স্টুডিওতে আসার পথে আমরা অনেক রাস্তাঘাট দেখেছি যে সেখানে বালু, সিমেন্ট, পাথর সমস্ত অরক্ষিত অবস্থা পড়ে আছে, রাস্তাঘাট ভাঙা শুরু হয়েছে। তারপরে আপনার ময়লা আবর্জনা যেভাবে আপনার যেখানে সেখানে ফেলা হচ্ছে, তাতে করে বায়ু দূষণ হয় স্বাভাবিক। আর আমাদের দেশে এই ঢাকা শহরে মানুষ জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং সচেতনতা বলতে তাদের মধ্যে কিছুই যেন অবশিষ্ট নেই। এবং এগুলো মনিটর করার জন্য যে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে একটা মনিটর ব্যবস্থা থাকা দরকার সরকার থেকে, সেটাও নাই। যার যেমন ইচ্ছা সে করছে। আর এই পলিথিন ব্যাগ এটাও বায়ু দূষণের কারণ, কারণ পলিথিন ব্যাগের মধ্যে অনেক আবর্জনা সহ মানুষ যেখানে সেখানে ফেলে দিচ্ছে। আর পলিথিন ব্যাগ এটা শুধু মাটি ধ্বংস করছে না। আমি একটা রিপোর্টে উল্লেখ করেছিলাম একটা রিসার্চ পেপার দেখে, তারা বলছে যে পলিথিন ব্যাগগুলো বা ই ওয়েস্ট যেগুলো আমরা মনে করেন যে আমাদের মোবাইল, তারপরে কম্পিউটার, টেলিভিশন, এগুলো ফেলে দেওয়া জিনিসগুলো আমরা ই ওয়েস্ট বলা হয়, ইলেকট্রনিক ওয়েস্ট। আর এগুলো মাটির জীবনের শক্তি নষ্ট করছে না, মানুষের জীবনের শক্তি, মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। কাজেই এখানে আমি প্রচুর আপনার ট্রি প্ল্যান্টেশন সহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শক্তভাবে পরিচালনা না করলে এদেশে এই ঢাকা শহরে বিশুদ্ধ বায়ু পাওয়ার সম্ভাবনা ক্রমেই সুদূর প্রসারী হয়ে যাচ্ছে। একটু ভারত পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ, লাইন অফ কন্ট্রোলের দিকে যাব। পেহেলগামে শ্রমিক পর্যটক হত্যাকে কেন্দ্র করে মূলত এখন চরম উত্তেজনা বিরাজ করছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, মোটামুটি মুখোমুখি অবস্থা। জি, এই টেনশনটাকে আপনি কিভাবে দেখেন? যে টেনশনটা আসলে আমি
এর পূর্বেও বলেছি আর একটা টক শোতে যে ভারত পাকিস্তানের এই টেনশনটা শুধু উপমহাদেশেরই টেনশন নয়, এটা সারা বিশ্ব একটা মাথা ব্যথা বা দুশ্চিন্তার কারণ। এই দুটি প্রতিবেশী দেশ দুটি কিন্তু পরাশক্তি, জি দুজনের হাতেই পারমাণবিক অস্ত্র আছে। জি আর কাশ্মীরের পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছে তাতে পাকিস্তান কিন্তু সুস্পষ্টভাবে বলেছে যে ভারতকে বলেছে আপনারা আন্তর্জাতিক একটা তদন্ত করুন, আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্তের পরে যেটা হয় আমরা সেটা গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু আপনারা তদন্ত না করে যুদ্ধ চাপিয়ে দিবেন না। তো কালকে পরশুদিন চায়নার যে পররাষ্ট্রমন্ত্রী তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে পাকিস্তান যে কথাটা বলেছে যে আপনারা আন্তর্জাতিক তদন্ত করুন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর আপনার বিচার করুন। তো আমাদের পাকিস্তানের কথার প্রতি আমাদেরও সেই পূর্ণ সমর্থন, চীন বললে কথা যে আমরা পাকিস্তানের কথাটাকে পূর্ণ সমর্থন করি, কারণ আপনারা গায়ের জোরে এই কাজটা আপনারা না করাই ভালো। আর একটা জিনিস লক্ষ্য করুন যে পেহেলগামের ঘটনা ঘটার পরেই মিস্টার মোদী কিন্তু ছুটে গেলেন, প্রথমে কার কাছে ছুটে গেলেন? ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে। কি বার্তা উনি দিতে গেলেন ওখানে? নেতানিয়াহুর কাছে। নেতানিয়াহু কে? নেতানিয়াহু 52,000 গাজাতে 52,000 নিরপরাধ নিরীহ মানুষকে হত্যা করেছে এবং সেখানে 52,000-এর মধ্যে 70% শিশু, তাহলে প্রায় 40,000 শিশু হত্যা করেছে এবং তারা নিরপরাধ। তাদের শত্রু হামাস, তারা হামাসকে বাদ দিয়ে এই সাধারণ মানুষ প্রতিনিয়ত হত্যা করছে। তো এই হত্যাকারী, এই শিশু হত্যাকারীর কাছে তিনি অভিযোগ নিয়ে গিয়েছেন। তো এই জিনিসটা অনেকেই ভালো চোখে দেখেনি। আচ্ছা, অনেকেই জিনিসটা ভালো চোখে, সারা বিশ্ব ধিক্কার দিচ্ছে, জনহত্যাকে নিন্দা জানাচ্ছে। না, এইখানে আমি একটু যোগ করতে চাই এখানে যে পেহেলগামের যে পর্যটকের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আমি আসলে সেই জায়গাটা দেখে এসেছি ভাই সাহেব। এখানে বলা হয় যে মিনি সুইজারল্যান্ড, ভাই সাহেবের যে জায়গাটা মিনি সুইজারল্যান্ড, এখানে খুবই সৌন্দর্যমণ্ডিত জায়গা, আল্লাহ নিজ হাতে তৈরি করে দেওয়া, মানে হচ্ছে যে বলা হচ্ছে যে ভূস্বর্গ, এই কথা বলা হচ্ছে। কিন্তু আমার কোয়েশ্চেন হলো অন্য জায়গায়, সেটা হলো যে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর কাশ্মীরের যে সমস্যাটা তৈরি হয়েছে, একটা অংশ কিন্তু পাকিস্তানের মধ্যে আছে আর একটা অংশ জম্মু কাশ্মীর ভারতের মধ্যে আছে। এইখানে শুধু শুধু হলো পেহেলগামে হামলা হয় কিন্তু আজাদ কাশ্মীরে হামলা হয় না, এটা কারণটা কি? শুধু এখানেই হামলা হয়। যে এই জন্য অনেকেই বলছিলেন এবং একটা রিপোর্টে আমি দেখলাম যে তারা বলছেন যে ভারতের যে ওয়াকফ আইনটা, মুসলমানদের যে ওয়াকফ আইন, এটা তো মুসলমানদের আইন, এইটার উপরে ভারতের বিজেপি সরকার নগ্ন হস্তক্ষেপ করেছেন এবং আইনটাকে তারা ধূলিসাৎ করতে চাচ্ছেন। এরই প্রতিবাদে মুসলমানদের সাথে সাথে ভারতের হিন্দু নাগরিকরা মুসলমানদের পক্ষে তারা সমর্থন জানিয়েছেন এবং তীব্র আন্দোলন গড়ার প্রয়াস পাচ্ছেন। তো বিশ্লেষক মনে করছেন যে এই আন্দোলনটাকে এই আন্দোলনের মোড়টা ঘোরাতে, মানুষের দৃষ্টি অন্যদিকে করতে এই পেহেলগামের ঘটনা তারাই, ভারত সরকারই এটা তারা ষড়যন্ত্রমূলক করেছে এই আন্দোলনটাকে মোড়টা ঘুরিয়ে ওইদিকে নেওয়ার জন্য। এটা অনেক বিশ্লেষক তারা ধারণা করছে। আর এখন সন্দেহবশত সেখানে তারা 1,000 জনকে গ্রেফতার করেছে এবং এই পেহেলগামে অনেক বাড়ি সেখানে বম্বে ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে, সেখানে ব্লাস্ট করেছে। এখন সেগুলো করছে, কিন্তু আসলে কিন্তু তারা যারা প্রকৃত ওই ঘটনা ঘটিয়েছে তাদের কিন্তু ধরতে পারে নাই, এটা অনুমান। হ্যাঁ, জি জি জি। সুতরাং এটাকে যে প্রকৃতই আসলে ঘটনাটা কে ঘটিয়েছে সেটা এখন উদ্ঘাটন করার বিষয়টা পাকিস্তান তারা বলেছে যে না, তাদের সাথে এই ঘটনার কোনোই সম্পর্ক নেই। তাতে বোঝা যাচ্ছে যে ওই বিশ্লেষকদের এই কথাই যে হয়তো বা ভারত সরকারই হয়তো কোনো রাজনৈতিক একটু আসবো গুজরাটের দিকে। গুজরাটের দাঙ্গা বহুল আলোচিত এবং বহুল পরিচিত এবং ঐতিহাসিক এটা ধারণ করে আছে, স্মৃতি ধারণ করে আছে। সেই গুজরাটে আবারও চলছে মুসলিমদের হেনস্থা। বলা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা হয়ে গুজরাটে অবস্থান নিয়েছে মুসলমানরা এবং সেই জন্য তাদের বাড়ি ঘর বিধ্বস্ত করে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন স্থানে
এছাড়া গ্রেফতার হয়রানিত হয়েছে। অ্যারাউন্ড 8,000 মানুষকে তারা অ্যারেস্ট করেছে এবং তারা বিভিন্ন ধরনের স্টিগমা দিয়ে নানা ধরনের হেনস্থা করা হচ্ছে। কিভাবে বিশ্লেষণ করবেন বিষয়টি? যে এটা গুজরাটের কসাই বোধহয় আপনারা শুনেছেন যে এর আগেও মিস্টার নরেন্দ্র মোদী গুজরাটে বহু মুসলমান হত্যা করেছে এবং দাঙ্গা এবং দাঙ্গা তৈরি করে হত্যা করেছে ওইভাবে। তো বলা যে কসাই, গুজরাটের কসাই হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে। তো এখনো তিনি সেই পদাঙ্ক অনুসরণ করছেন। এখন তারা বলছে যে বহু লোককে তারা গ্রেপ্তার করছে, বলছে বাংলাদেশি তাদের গ্রেপ্তার করেছে এবং সেখানে আপনি যে কথা বললেন যে তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে বা এই সমস্ত করা হচ্ছে, এগুলো হলো কি, এগুলো ভারতের অনেক হিন্দুই তাদের প্রতিবাদ করছে। ভারতের অনেক হিন্দুই এই বিজেপি সরকারকে তারা অমানবিক এবং তারা কোনো তারা যে হিন্দু জাতি এটা তারা স্বীকার করতে চান। আমি সেদিন একটা টক শো দেখলাম ইউটিউবে যে এক হিন্দু ভদ্রলোক বলছে যে বিজেপি যে সরকার হিন্দুই না, হিন্দু যে তাদের তো ইথিক্স থাকে, প্রতিটা ধর্মে একটা আপনি জানেন যেটা ইথিক্স থাকে, যে একটা মানবতার প্রতি সাম্যতা, সে যে ধর্মের যে বর্ণরই হোক না কেন, মানবতার প্রতি যে একটা সহানুভূতি এবং ভালোবাসা, এটা সব ধর্মেরই এটা মূল মন্ত্র। কিন্তু এই যে বর্তমানে ভারতের যে গভর্নমেন্ট আছে, তিনি এটা তার মধ্যে প্রতীয়মান হচ্ছে না, তিনি শুধু মুসলমানদের বিদ্বেষ তিনি দেখা যাচ্ছে তার মধ্যে, এবং এই মুসলমান বিদ্বেষ যে তিনি কার্যক্রম করছেন গুজরাটে, এটার ফল শুরু হবে না। কারণ আমাকে এক বিশেষ লোক বললেন, সেদিন শুনলাম, বললো যে এদেশে প্রায় 200 কোটি মুসলমান, বিভিন্ন দেশ আছে মুসলমান দেশ, আর ভারত পৃথিবীতে একটা হিন্দু স্টেট বলতে শুধু ভারতে, আর কোন স্টেট হিন্দু স্টেট পৃথিবীতে নাই। আর এই ভারতকে মুসলমানই শত শত বছর শাসন করেছে, এই ভারতকে মুঘল থেকে বা ইয়ে থেকে শত শত মুসলমানই শাসন করেছে। এখন তারা কখনো এই ধরনের হিন্দু নিধন কখনো শোনা যায় নাই, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে বিদ্বেষ সৃষ্টি করছে, এটা অত্যন্ত অমানবিক এবং অত্যন্ত গর্হিত কাজ। আমরা অনুরোধ করব যে তারা থেকে ফিরে আসুক এবং সেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা করুক। এখানে একটি জায়গায় আমি উল্লেখ করতে চাই যে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন ক্ষমতা গ্রহণ করলেন, তখন ভারতের পক্ষ থেকে অনেকগুলো কথা বলা হয়েছিল, যে সংখ্যালঘু নিধনের কথা, সংখ্যালঘুর উপর অত্যাচারের কথা। কোশ্চেন হলো যে এখন যে ভারতে মুসলমানদের উপর এই অত্যাচার চলছে, এটা কি এর মধ্যে পড়ে কিনা, অথবা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এখন তা কি তামাশা দেখছে? সেইটাই কথা, যে তারা এখানে দেখতে পায় কিন্তু ওইখানে দেখতে পায় না। এটা হলো একটা সম্পূর্ণ বৈষম্য। এখন সেই পশ্চিমা দেশগুলো কোথায়, আর সেই যারা মানবাধিকার কর্মী তারাই বা কোথায়, তারা এগুলো কেন প্রতিবাদ করে না? আর বাংলাদেশে দেখুন, আপনি অবগত আছেন যে দেখুন এই কুমিল্লার একটা পূজা মণ্ডপে দেখা গেল যে একটা মণ্ডপের মধ্যে পবিত্র কোরআন মজিদ একটা মূর্তির, এই যে একটা কোরআন মজিদের অবমাননা, সেখানে বাংলাদেশের মুসলমান মাদ্রাসা তরুণ শিক্ষার্থী এবং মুসলমান আলেম সমাজের মনে তাদের মনে অত্যন্ত তারা ব্যথা পায় এবং এর জন্য তারা মিছিল করে, প্রতিবাদ জানায়। কিন্তু দেখা গেল অপরাধী যে কাজটা করেছে, আল্লাহর পবিত্র কালামকে যে মর্যাদা করেছে, তাকে ধরার পরিবর্তে দেখা গেল এই সমস্ত মিছিলে গুলি করে দেখালো যে দেখো এখানে মুসলমানরা মিছিল করেছে। এগুলো হলো কি যে পরিকল্পিতভাবে এদেশের মানুষকে, এদেশের মুসলমানদেরকে উগ্র প্রমাণ করার চেষ্টা করেছে। বুঝতে পেরেছেন? এইটা হলো বিষয়। আসলে দেশের মানুষের মধ্যে এই ধরনের কোনো মন মানসিকতা নেই, বুঝতে পারছেন? এবং আপনি জানেন যে বিগত সরকারে প্রায় 80 to 85% হাই পোস্টস আর অকুপাইড বাই দ্য হিন্দু পার্সোনালিটিস। 80 থেকে 85% সরকারি বড় বড় পদ এই হিন্দুদের দেওয়া হয়েছিল। তাহলে এখানে কি বা হিন্দু বৈষম্য হলো? একটা 95% যেখানে মুসলিম ডমিনেটেড কান্ট্রি, মেজরিটি কান্ট্রি, সেই দেশে কেন 80% বড় বড় উচ্চ পর্যায়ের কর্মকর্তার পদ কিভাবে হিন্দুরা দখল করে থাকতে পারে? এখানে হিন্দু নির্যাতনের চিত্র হলো না মুসলিম নির্যাতনের চিত্র হলো? বুঝতে পারছেন না? এগুলো অনুধাবন করতে হবে।
আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের শুরুতে আসার জন্য। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মে দিবসের টক শোর অন্যতম উদ্দেশ্য হোক, এবং আমরা প্রত্যাশা করছি যে মে দিবসের এই একে ধারণ করে বাংলাদেশের শ্রমিকরা তার যোগ্য মর্যাদা পাক, তার যোগ্য মজুরি পাক। সেই সাথে বাংলাদেশের অবস্থান আরো উন্নত হোক, ভারত পাকিস্তান যে নতুন টেনশন শুরু হয়েছে সেটা হোক, প্রশমিত হোক, এবং সারা বিশ্ব যে ঘটনার উপর ভিত্তি করে এই ঘটনা ঘটেছে সেটা সুষ্ঠু তদন্ত হোক। সেই সাথে ভারতে বন্ধ হোক সংখ্যালঘু নির্যাতন, মুসলমান নির্যাতন, বাংলাদেশিদের নাম করে তারা যে অত্যাচার চালাচ্ছে, বাড়িঘর বিধ্বস্ত করে দিচ্ছে, বিশ্ববাসীর হস্তক্ষেপে সেটা বন্ধ হোক, সেই প্রত্যাশায় শেষ করছি। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ইব্রাহিম করিম, রূপসী বাংলা টেলিভিশন।